দর্শক আপনাদের স্বাগত আমাদের টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবননেসা আলো। আমরা আজকে আলোচনা করব স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্সের অগ্রগতি নিয়ে। আপনারা জানেন যে ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে এবং বাইরে পাচার হয়েছে, সেই পাচারের টাকা দেশে বিদেশে যে চুরি এবং পাচার এই টাকাগুলো উদ্ধারের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সেপ্টেম্বর মাসের দিকে। এখন প্রায় এই ৮ মাস পার হয়ে যাচ্ছে, কিন্তু তাতে আমাদের এই অ্যাসেট রিকভার কতটা এগুলো সেটি নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো আমরা যেটা সরকারের রিসেন্ট কিছু স্ট্র্যাটেজি নিয়েছে এই অ্যাসেট স্টোলেন রিকভারি যে টাস্ক ফোর্স, যেটি লিড দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর, এবং এখানে বিভিন্ন ধরনের এজেন্সি কাজ করছে, গ্লোবাল কোঅর্ডিনেটর কাজ করছে এবং বিভিন্ন গ্লোবাল এজেন্সিও কাজ করছে। তো এখানে আমরা দেখতে পাই যে সরকারের সম্প্রতি একটি ডিসিশন, এই টাস্ক ফোর্স এবং সরকার মিলে যে একটি ডিসিশন নিয়েছে, সেটি হলো এই যে স্টোলেন অ্যাসেট রিকভারি সেটি আরও স্পিড আপ করার জন্য তারা লিগ্যাল ব্যাটেলের চাইতে বেশি প্রায়োরিটি দিবে সেটেলমেন্ট অর্থাৎ নেগোসিয়েশনের মাধ্যমে টাকা উদ্ধার করা। তার কারণ যদি লিগ্যাল প্রসেসে, অবশ্যই লিগ্যাল প্রসেসে তারা যাবেন, তবে লিগ্যাল প্রসেসে যে সাধারণত 4 থেকে 5 বছর সময় লেগে যায়। অল্টারনেট একটি অপশন হচ্ছে সেটেলমেন্ট, যেটি অন্যান্য দেশে, কিছু দেশে এই সেটেলমেন্ট প্রসেসটি কাজে লেগেছে। সেটি এখন সরকার চিন্তা করছে, যেহেতু সামনে একটি ইলেকশন আছে, ইলেকশনের আর বেশি দিন সময় নেই, 9 মাসের মতো সময় আছে। তো এই সময়ের মধ্যে যেটি টাস্ক ফোর্স এবং সরকার ভাবছে যে তারা সেটেলমেন্ট পার্সু করবে, এই যারা টাকার পাচারের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে আলোচনা এবং সমঝোতার মাধ্যমে টাকা উদ্ধার করা যায় কিভাবে। তো এই মুহূর্তে আসলে এই ধরনের কোনো সেটেলমেন্ট লিগ্যাল ফ্রেমওয়ার্ক বাংলাদেশে নেই। তো সেটি নিয়ে সরকার কাজ করছে যে কে এটার অথরিটি হবে সেটেলমেন্ট করার ক্ষেত্রে, এবং এই প্রসেসটি যেন একদম ট্রান্সপারেন্ট হয়, সাধারণ মানুষের কাছে যেন ট্রান্সপারেন্ট হয়, এটা যেন ব্যাকরুম ডিলিং না হয়, এই বিষয়গুলোর জন্য একটি লিগ্যাল ফ্রেমওয়ার্ক করা হচ্ছে। এবং এই লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে যখন এই জিনিসটি আনা হবে যে কিভাবে সেটেলমেন্টের মাধ্যমে করা হবে, এবং অলরেডি আমরা জেনেছি যে একটি অ্যাসেট রিকভারি অ্যাক্ট, নতুন একটি অ্যাসেট রিকভারি অ্যাক্ট সরকার কাজ করছে, ড্রাফট করছে, এটার সঙ্গে হয়তো এটি ইনকর্পোরেট করা হবে। এবং অলরেডি বিভিন্ন গ্রুপ তাদের আগ্রহ দেখিয়েছে যে তারা লিগ্যাল প্রসেসে না যেয়ে তারা সেটেলমেন্টে আসতে চায়। এখন মানুষের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আলোচনার মাধ্যমে তাহলে কি এটা সমঝোতা হচ্ছে কিনা। আমরা যদি একটু গ্লোবাল ট্রেন্ড দেখি, যেমন কাজাকিস্তানে একটু উদাহরণ আছে এরকম, যে প্রায় $2.2 বিলিয়ন তারা সেটেলমেন্টের মাধ্যমে তুলে এনেছে, মানে রিকভার করতে পেরেছে। এবং এই সেটেলমেন্ট প্রসেসটা কি হবে সেটি নিয়ে আগামী 16 তারিখে আমাদের চিফ অ্যাডভাইজারের সঙ্গে এই টাস্ক ফোর্সের একটি মিটিং হবে, সেখানেও এই বিষয়টি আলোচনা করা হবে। এবং কেন তারা সেটেলমেন্টে আসবে সেটি, মানে যেটি আমরা বলছি যে পাচারকারীরা কেন সেটেলমেন্টে আসবে সেটি একটি প্রশ্ন হতে পারে। তার কারণ যেটা টাস্ক ফোর্সের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যে যখন লিগ্যাল প্রেশার আসবে, এখানে বিভিন্ন ধরনের তখন ইন্টারন্যাশনাল প্রেশার থাকবে, তাদের যে ইন্টারন্যাশনালি যে তারা অ্যাসেটগুলো তৈরি করেছে সেগুলোর ওপর ফ্রিজ করার একটি প্রেশার থাকবে। এবং অলরেডি টাস্ক ফোর্স ইউকে গভর্নমেন্টকে, যেমন ইউকে যেহেতু একটা বড় হাব আমাদের মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছি, তো সেখানে রিসেন্টলি আমরা দেখেছি টাস্ক ফোর্সের মেম্বাররা ইউকে গভর্নমেন্টের বিভিন্ন আপার লেভেলে মিটিং করেছে সম্প্রতি। সেই মিটিংয়ে তারা আনঅফিসিয়ালি অলরেডি সরকারকে পার্সু করা শুরু করেছে ইন্ডিভিজুয়ালদের উপর যারা এসবের মধ্যে ইনভলভ, তাদের উপর স্যাংশন দেওয়ার ক্ষেত্রে। এবং সেই এগ্রিমেন্টটা খুব অনেকটাই এগিয়েছে, যদিও সেটি কবে হবে আমরা জানি না। তো এই ক্ষেত্রে এক ধরনের একটি ফিয়ার কাজ করবে পাচারকারীদের মধ্যে, যে তাদের অ্যাসেটের মধ্যে অ্যাসেট ফ্রিজ করা হতে পারে, তাদের উপর স্যাংশন আসতে পারে, এবং লিগ্যাল প্রসেসও যদি তারা যায় তাহলে তাদেরকে লম্বা সময় এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তো সে কারণে অনেকেই আগ্রহ দেখাচ্ছে সেটেলমেন্টে, এবং সেটিও সরকারও এটি আগ্রহ দেখাচ্ছে। এটি একটি ব্যাপার। এছাড়াও আমরা যদি অগ্রগতি দেখি, গত 8 মাসে আমরা দেখতে পেয়েছি যে
অ্যাসেট স্টোলেন অ্যাসেট রিকভারির ক্ষেত্রে যেটা আপনার প্রপার ডকুমেন্ট লাগবে, অর্থাৎ এভিডেন্স লাগবে। আমরা যেই টাকাগুলো পাচার হয়েছে বলছি বা যেই টাকাটা চুরি হয়েছে বলছি, সেগুলো কিন্তু যখন কোর্টে যাবে সেটার জন্য একটি প্রপার এভিডেন্স লাগবে, এবং যখন এটি ইন্টারন্যাশনাল কোর্টে মুভ করতে হবে তখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ডকুমেন্ট বা এভিডেন্স লাগবে। বাট আমাদের এই টাস্কফোর্সে যে চ্যালেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত একটি কেসেরও তারা এভিডেন্স গ্যাদার করতে পারেনি, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের এভিডেন্স গ্যাদার করতে পারেনি, যে কারণে এটা আসলে আমরা খুব একটা সাফল্যের মুখ দেখতে পাইনি, আমরা খুব একটা ডেভেলপমেন্টও দেখতে পাইনি। তো এটার প্রধান কারণ যেটি টাস্কফোর্সের যারা আছেন, যারা কাজ করছেন, তারা বলছেন যে আমাদের আসলে ওই ধরনের টেকনিক্যাল এক্সপার্টিস নেই, যে কারণে এছাড়া এখানে 11টি এজেন্সি কাজ করছে, বিভিন্ন ধরনের বিভিন্ন মিনিস্ট্রি, রিলেভেন্ট মিনিস্ট্রি এবং বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সি, সিআইডি, এসিসি। তো এই যে মাল্টিপল এজেন্সির মধ্যে আসলে বাংলাদেশে এই এতগুলি এজেন্সির মধ্যে কোঅপারেশন করাটাও খুব ডিফিকাল্ট। এই ল্যাক অফ কোঅপারেশন এবং আমরা দেখতে পাচ্ছি যে এক্সপার্টিস, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ইনভেস্টিগেশন করার মতো ক্যাপাসিটিও আমাদের বাংলাদেশের ইনভেস্টিগেটরদের মধ্যে নেই, যে কারণে গত 8 মাসে আসলে আমরা তেমন কোনো ডেভেলপমেন্ট দেখতে পাই না। আমরা যদি একটু উদাহরণ দেই যে ইন্টারন্যাশনাল এন্টি কোঅপারেশন কোঅর্ডিনেশন সেন্টার IACC, এটি একটি গ্লোবাল একটি প্ল্যাটফর্ম যারা এই ধরনের কাজে সহযোগিতা করে, তাদের সাথে আমাদের কিন্তু অলরেডি MOU হয়েছে। তারা এই টিমটি বাংলাদেশে অলরেডি 4 বার ভিজিট করেছে, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা বাংলাদেশকে করতে পারেনি। তার কারণ হলো আমরা এখন পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের এভিডেন্স তাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমরা যদি এভিডেন্স না থাকে, এভিডেন্স যদি আমরা প্রপার জায়গায় না দিতে পারি, তাহলে কিন্তু এই যে আমরা বলছি কত টাকা মানি লন্ডারিং হয়েছে, কত টাকা ব্যাংক থেকে চুরি হয়েছে, সেই কাজগুলো আসলে করা সম্ভব না। তো এই বাস্তবতায় আমরা দেখেছি যে এই টাস্কফোর্স আরও যেটি সিদ্ধান্ত নিয়েছে যে এখন ইন্টারন্যাশনাল কিছু এক্সপার্টিস যারা এই আমাদের লোকাল ইনভেস্টিগেটরদেরকে সহযোগিতা করতে পারে এই এভিডেন্স গ্যাদারিংয়ের ক্ষেত্রে, সেই বিষয়ে তারা আলোচনা করছে। এখন মাত্র আলোচনা শুরু হয়েছে এবং টাস্কফোর্স ডিসিশন নিয়েছে যে তারা গ্লোবাল যে লিটিগেশন ফান্ড আছে, যারা এই ধরনের কেসে সহযোগিতা করে থাকে, ফান্ডিং করে থাকে, তাদেরকেও তারা অ্যাপ্রোচ করছে। এই লন্ডন ভিজিটে গভর্নর 3টি গ্লোবাল লিটিগেশন ফান্ডের সঙ্গে মিটিং করেছে। এর মধ্যে অনেক বড় একটি ওয়ার্ল্ডের লার্জেস্ট একটি লিটিগেশন ফান্ড আমরা জেনেছি যে অমনি ব্রিজওয়ে, তারা আমাদের এই কেসে আগ্রহ দেখিয়েছে। কিন্তু লিটিগেশন ফান্ডগুলো কিভাবে কাজ করে সেটি যদি আমরা দেখি, যে লিটিগেশন ফান্ডাররা যেটা হয় যে এই ধরনের বড় বড় মানি লন্ডারিং কেসের ক্ষেত্রে তারা তাদের নিজস্ব ফান্ড ইনভেস্ট করে সেই কেসগুলো ডেভেলপ করে যখন এগুলো সেটেলমেন্ট হয়, যখন অ্যাসেটটা রিকভার হয়, সেখান থেকে তারা কমিশন নেয়। তখন আসলে স্টেটকে তাদের সঙ্গে যেটা করতে হয় যে কমিশন শেয়ারিংয়ে যায়। তো এটা আসলে তারা তাদের মানিটাই ইনভেস্ট করে এখন, এবং তারা যখন এটাতে এগ্রি হয় তখন তারা ইন্টারন্যাশনাল ল ফার্ম অ্যাপয়েন্ট করে এই লিটিগেশন ফান্ডই। আবার এই যে ডকুমেন্ট গ্যাদারিং করা, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হবে, যার মাধ্যমে তারা লিগ্যাল প্রসেসে যেতে পারবে রিকভার করার জন্য, এরকম অনেকগুলো প্রসেস থাকে। সো তারা যখন ডিসিশন নেওয়ার আগে কিন্তু তাদের ফান্ডটা কিন্তু আসলেই অর্দি কিনা এই ধরনের কেসে, সেটার জন্য তারা একটি নির্দিষ্ট সময় নেয়। যেমন আমরা জানতে পেরেছি এই যে বাংলাদেশ কেসের ক্ষেত্রে তারা যখন আলোচনা করেছে আমাদের টাস্কফোর্সের মেম্বারদের সাথে, তখন তারা কিন্তু বলেছে যে তারা 6 থেকে 12 মাস পর্যন্ত শুধু ইনভেস্ট করবে কিনা সেই ডিসিশনটি দেবে 6 থেকে 12 মাস পরে, যে অর্থাৎ এই সময়ের মধ্যে তারা বিভিন্ন কেস অ্যানালিসিস করবে, এভিডেন্স গ্যাদার করবে, তারপর তারা তাদের বোর্ডে অ্যাপ্রুভ করবে যে এখানে আসলে তাদের ফান্ড যদি ইনভেস্ট করে ফাইনালি তারা অ্যাসেট রিকভার করতে পারবে কিনা, সেই সবের উপর তাদের ফাইনাল ডিসিশন আসে। তো সেটি কিন্তু বাংলাদেশের জন্য যেহেতু ফিজিবল হচ্ছে না, যেহেতু আমাদের সামনে ইলেকশন, ডিসেম্বরের মধ্যে ইলেকশন করার একটি প্ল্যান হচ্ছে এবং অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট আছে, এর আগেই সরকার আসলে একটি রেজাল্ট ডেলিভার করতে চায়, যে কারণে তারা অল্টারনেট কুইক যেই ওয়ে সেটিতে তারা যেতে চায়, সেটি হলো লিটিগেশন ফান্ডাররাই বলছে যদি তারা প্রপার এভিডেন্স তাদেরকে প্রোভাইড করতে পারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, তাহলে তারা সেটার উপর অ্যানালাইসিস করে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে ডিসিশন দিতে পারে। তো এই কারণে
কুইকেস্ট ওয়ে হিসেবে সরকার এখন এই টাস্কফোর্স এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিভিন্ন বিভিন্ন এজেন্সিকে ইনভেস্টিগেশনে ইনক্লুড করবে। বাংলাদেশে যে ডোমেস্টিক ইনভেস্টিগেটররা আছে তাদেরকে হেল্প করার জন্য, যাতে তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের এভিডেন্স গ্যাদার করতে পারে। এছাড়া টাস্কফোর্স যখন লিটিগেশন ফান্ডগুলোর সঙ্গে মিটিং করে লন্ডনে, তখন তাদের সেখান থেকে তারা আরও একটি ডিসিশন নেয় যে এর আগে টাস্কফোর্স মাত্র 11টি কেস বা 11টি বিজনেস গ্রুপকে তারা ইনভেস্টিগেশন করবে, কিন্তু এখন তারা ডিসিশন নিয়েছে যে 100টি কেস, একটি পোর্টফোলিও বিল্ড আপ করা হবে যেখানে প্রায় 100টি কেস থাকবে, যেই কেসগুলো শুধু মানি লন্ডারিং কেস না, 200 কোটি টাকার উপর দুর্নীতি যেসব কেসের মধ্যে আছে, এরকম 100টি কেস বিল্ড আপ করা হবে, যাতে করে সহজে লিটিগেশন ফান্ডাররা আকৃষ্ট হয়। যত বড় পোর্টফোলিও হবে তত সহজে লিটিগেশন ফান্ড পাওয়া যাবে, কারণ সবগুলো কেসে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডকুমেন্টেশনের অভাবে অনেক কেসই হয়তো টাকা উদ্ধার করা সম্ভব হবে না। সেক্ষেত্রে যদি পোর্টফোলিও বড় হয় তখন কিন্তু অপরচুনিটি অনেক বেশি থাকে টাকা উদ্ধারের, যে কারণে লিটিগেশন ফান্ডগুলোকে অ্যাট্রাক্ট করার জন্য এই টাস্কফোর্স এখন সিদ্ধান্ত নিয়েছে যে তাদের রেঞ্জটা আরও বাড়াবে। সেখানে শুধু মানি লন্ডারিং বা ব্যাংকিং সেক্টরেরই কেস থাকবে না, সেখানে পলিটিক্যাল করাপশনের যেসব কেস, যেমন আমরা জানি যে পুলিশের বিভিন্ন করাপশন ছিল, বিভিন্ন পলিটিক্যাল লিডারদের করাপশন ছিল, সেই করাপশন কেসগুলোও এই স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের আন্ডারে তারা আসবে এবং এগুলোকেও তারা টার্গেট করে কাজ করবে। এছাড়া অ্যাসেটগুলোকে ট্রেস করা, কিভাবে অ্যাসেট ট্রেস করা হবে, সেই অ্যাসেট ট্রেসিংয়ের জন্যও তারা বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করছে এবং তারা বলছে যেসব দেশের সঙ্গে তারা অলরেডি যোগাযোগ করেছে এই অ্যাসেট রিকভারির জন্য, এর মধ্যে আমরা দেখি যে ইউকে আছে, লন্ডন, এরপর আছে সিঙ্গাপুর, তারপর দুবাই। তো তারা যেটা বলছে যে তারা একটি সভরেন ফান্ডও, যেটা ভাবছে এখন পর্যন্ত থিঙ্কিং লেভেলে আছে, যে একটি সভরেন ফান্ড বা ইনসেন্টিভ, যার মাধ্যমে এইসব সরকারকে ইনসেন্টিভ দেওয়া যাবে, যাতে করে তারা আমাদেরকে সাহায্য করে এই ফান্ডগুলো রিকভার করার ক্ষেত্রে। তো এইরকম একটি অবস্থায় আসলে আছে, কিন্তু এই যে এতগুলি ডিসিশন আসলে আসছে, যে স্ট্র্যাটেজি অর্থাৎ রিডিজাইন অফ দি স্ট্র্যাটেজি, সেটা যদি আমরা বলি তাহলে আমরা দেখতে পাই যে 8 মাস অনেক দীর্ঘ সময়, যেটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা অনেক স্লো প্রসেসে আছি। আমাদের আসলে ল্যাক অফ ক্যাপাসিটির কারণে, যে আমরা এখন পর্যন্ত আমরা যে পরিমাণ টাকা পাচার হয়েছে আমরা বলছি, সেই পরিমাণ আমরা আসলে অতটা অগ্রগতি দেখাতে পারিনি, কারণ আমরা কোনো এভিডেন্স এখনও গ্যাদার করতে পারিনি। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।